বাংলাদেশে না এলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। আমরা ছাত্র জনতা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। এরও ভাবেন না, শুধু তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একের পরে এক আইন এই রিক্সা চালকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ন্যূনতম অধিকার এই স্বাধীন দেশে আমাদের নাই, আপনারা আমাদের অধিকারে কথা বলবেন। রাষ্ট্রের কাছে এবার আমি জানতে চাইবো, প্রতি প্যাকেট সিগারেটে যদি 40 টাকা বৃদ্ধি করা হয়, বছর শেষে এই ব্যাড ট্যাক্সের পরিমাণ কত দাঁড়ায়, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে বাংলাদেশের রিক্সা চালক থেকে শুরু করে সমস্ত জনগণ এবার ক্ষেপে গেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং কি তারা মনে প্রাণে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই বাংলাদেশের সাধারণ জনগণ। এবং কি তারা বলে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামবো। প্রিয় দর্শক, দেশের জনগণ এখন কি বলে সে সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। বাংলাদেশে না এলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিজ নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিজটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না। এখন যে সরকার আছে ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটাই দেবে। আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চার একটা সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনেছি আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন তো বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমেরিকার সাথে যে বাজার হাত মিলিয়েছে, তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল 19 নম্বরে, আর আমার বাংলাদেশ হচ্ছে শক্তিশালীর দিকে 129 নম্বরে, আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে 7 নম্বর একটা দেশ। 7 নম্বর দেশের সাথে 129 নম্বর দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। এবং ইন্ডিয়ার থেকে 5টা ড্রোন না, 1-2 ড্রোন এসে যদি আমাদের বড় যে পিলখানাগুলো আছে সেখানে যদি বসে, বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে। আর যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন, যে বাংলাদেশে এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয়, দেশকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয়। আমরা 71-এ অনেক মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। আর এইদিকে এক রিক্সা চালক বলেন, এই দেশে যদি তোমরা রাস্তা আটকিয়ে সমাবেশ করতে পারো তাহলে আমরা সমস্ত রিক্সা চালকও রাস্তা আটকিয়ে সমাবেশ করতে পারি। এদেশে যদি তোমরা রাস্তা আটকায়া সমাবেশ করতে পারো, তাহলে রিক্সা চালকেরাও রাস্তা আটকায়া সমাবেশ করতে পারবে। সামনে একটা আন্দোলনের অপেক্ষা, কারণ এই দেশে আমরা অনেক জ্বালাপোড়া দেখছি। পুলিশ আগে ঘুষ খাইতো, এখন করে দান্দা। 24-এর স্বাধীনতা ঘুষেরও পরিবর্তন হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে বইলা কোনো লাভ, উনি ওনার নিজের দফা ক্লিয়ার করে দিচ্ছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটা ব্যর্থতা রয়েছে, যে এখানে আমাদের যে পররাষ্ট্রনীতি রয়েছেন, এই পররাষ্ট্রনীতিটা এই 15 বছরে একদম নতজানু কাজ করছে। আপনারা জানেন যে এই নতজানুর পররাষ্ট্রনীতির কারণে আমাদের অনেকগুলো করিডর ওই সরকার কিন্তু ওই ভারতকে এমনি দিয়ে দিচ্ছে। আমরা ওই সীমারেখার খোঁজ এই দেশবাসীকে তো এই 54 বছরে এখনো এই ব্যাপারে ধারণাটা আমাদের সামনে ক্লিয়ারই করা হবে, যে আমাদের নোম্যান্স ল্যান্ড এটা কতটুকু, কিভাবে, কি ধরনের এরিয়া, এটা তো দেশবাসীকে তারা জানাচ্ছে না। তারা ওই ইস্টার্ন হাউজিংকে ওই রামপুরা বড় ধরনের বনশ্রী প্রজেক্ট দিতে আছে, ওই বসুন্ধরের নিয়ে দিতে আছে পূর্বাচল আবাস সিটি, ওই মোহাম্মদী সোসাইটির দিয়ে দিতে আছে বসিলা। কিন্তু আমাদের দেশের যে একটা লমেন্স ল্যান্ড, আমাদের সীমানার একটা সমস্যা, এটা নিয়ে তো কোনো কাজ করা হচ্ছে না। আর এখন যে সীমানায় কাঁটাতারে বেড়া দিচ্ছে, ভারত বোতল, কাঁচের বোতল লাগায় রাখতেছে, আর কদিন পরে এই জায়গায় এনে দেখবেন বড় বড় সজো আছে, আনভিনিং করবে। তার কারণ হইলো যে, এর কারণ হইলো যে আপনি এই 15 বছর হুজুর করছেন,
এখন যদি আপনি কোন যে তুই আমার কিছুই না, তাহলে ওই হুজুর তো কম বেশি একটু রাগ করবে। এটা আমি মনে করব সীমান্তে যে ধরনের সমস্যা বাংলাদেশিদের লোকে ইন্ডিয়া করতেছে, সেটা তাদের এই যে পূর্ব 15 বছরের আক্রোশ, এখানে আমাদের সীমানায় কোনো সমস্যা হওয়ার কথা না। আর এইদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে উঠে এসেছে পারা না পারা নিয়ে বিভিন্ন অভিযোগ। দেশের অনেক জনগণ দাবি জানাচ্ছে, আমরা অনেক আশা নিয়ে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিলাম ডক্টর ইউনূসের হাতে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালিত করবে, কিন্তু বর্তমান অবস্থা থেকে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশ পরিচালনা করতে ব্যর্থ। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাস দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা, এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? ইউনূস স্যার দেশের একটা সম্মানী লোক, ভালো মানুষ, সবাই ওনার চিনে, চাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে। তো উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশের 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবো আপনি? আমরা 4টার পর থেকে এই ভার্সিটির ভিতরে আমরা প্রবেশ করতে পারি না। ভার্সিটির 4 দিক দিয়ে আপনার ব্যারিকেড দিয়ে রাখে যায় ছাত্ররা, পিচ্ছি পিচ্ছি ছাত্র, এটি আমার সন্তানের মতো পিচ্ছি পিচ্ছি ছাত্র। আর এরা রিক্সা চালকের লোক এমন রাব ব্যবহার করে, তারা মুরব্বী দেয় না, একটু বয়স্ক লোক দেয় না, তারা যখনটা ব্যবহার করে। বর্তমানে শুধু ছাত্ররাই তো রাজপথ থেকে শেখ হাসিনার বিদায় করে নাই, আমার রিক্সাওয়ালা বাইরেও আসছিল, দিনমজুরি খেটে খাওয়া লোকও আসছিল, সবাই আমরা ছিলাম, সবাই তো আমরা ছিলাম রাজপথে। রাজপথ থেকে সবাই স্বৈরাচারকে বিদায় করছি আমরা ভালোভাবে থাকার জন্য। বর্তমানে ইউনূস স্যার আনলাম, যে ইউনূস স্যার দেশের একটা সম্মানী লোক, ভালো মানুষ, সবাই ওনার চিনে, চাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে। তো উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। আমি 100, আমি একটা রিক্সা চালক মমিন, আমি এটা 100, দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। আপনার প্রতি পয়েন্টে পয়েন্টে পুলিশের আগে ছাত্ররা থাকে, এবং ছাত্র আমাদের ভাই, আমাদের সন্তান, কিন্তু তাদের হাতে দিয়ে আমরা এত বড় লাড়ি। একটা গরিব মানুষ, আমরা তো অশিক্ষিত লোক, রিক্সা যারা চালা তারা কিন্তু শিক্ষিত না, আমরা অশিক্ষিত লোক এবং গরিব মানুষ। তো আমার একটু ভুল হইতেও পারে, তাই না? একটু ভুল হইতেও পারে, কিন্তু ভুল হলে ছাত্ররা সেই ভুলটা সংশোধন করে না। বর্তমানে ছাত্ররা করে কি জানেন? রিক্সার চাক্কা হাওয়া ছেড়ে দেয়, এবং যে কাজটা পুলিশে করতো বর্তমানে সেই কাজটা ছাত্ররা করে। দোকান খুলে রাখলে অসুবিধা নেই, কাস্টমারের উপরে নিলে ভালো। এগুলো থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন, আমাদের একটা সংগঠন আছে, আমরা 3 চাক্কা নিয়ে কাজ করি। 3 চাক্কা চালকরা দীর্ঘদিন অবহেলিত, 24-এর স্বাধীনতা 3 চাক্কার চালকদের অবদান আছে, তাদের সাথে বেইমানি না করে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। দেশের সুন্দর একটা স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সবাই সমানভাবে এই নতুন স্বাধীনতা ভোগ করতে পারবে, এবং সবাই মিলে স্বাধীনতার স্বাদ পাবে। আর যদি আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করেন, তাহলে সামনে একটা আন্দোলনের অপেক্ষা করেন। কারণ এই দেশে আমরা অনেক জ্বালাপোড়াও দেখছি, আমরা 71 দেখছি, আমরা 69 দেখছি, আমরা 24 দেখলাম, আমরা বরাবর স্বৈরাচার হটানির আন্দোলন দেখলাম, বারবার আমরা শাহবাগ মোড় অবরোধ দিতে দেখছি, সায়েন্স লেক মোড় অবরোধ দিতে দেখছি, ওই প্রেস ক্লাবে আন্দোলন দেখছি, রাজু ভাস্কর্যের মশাল মিছিল দিই আমরা, কিন্তু দেখি, কিন্তু আমরা কোনোদিন করি। এই দেশের যদি নাগরিক হয়ে দেই, আমরা যদি স্বাধীন, তাহলে সবাই জ্বালাও পোড়াও করে, আমাদেরও তো জ্বালাও পোড়াওয়ের অধিকার আছে। কি বলে? এটা তো আর আমাদের জোর করে কোনো কথা না। এ দেশে যদি তোমরা রাস্তা আটকায়া সমাবেশ করতে পারো, তাহলে রিক্সা চালকেরাও রাস্তা আটকায়া সমাবেশ করতে পারবে। ওই জায়গায় বাধা দিলে রিক্সা চালকেরা মানবে না। আমরা যদি ভালোভাবে কর্ম করে খেতে না পাই, খাইতে না পারি, তাহলে আমরা কারোই কিন্তু সুবিধা এবার দেখবো।